রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। ইরানের নাম শুনলেই এখন পশ্চিমা বিশ্বে অস্বস্তির স্রোত বয়ে যায়। যুদ্ধ শেষে যেন আরো দুর্বার গতিতে জেগে উঠেছে দেশটি। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে ইরান এখন এক নতুন সামরিক বাস্তবতায় প্রবেশ করেছে। এতদিন নীরব থাকলেও এবার নিজেদের ক্ষমতার প্রমাণ দিতে শুরু করেছে তেহরান। বিশ্বের চোখে আড়ালে গড়ে তুলেছে এমন এক সামরিক দুর্গ যা একে পরাশক্তির কাছে পৌঁছে দিয়েছে। মাটির গভীরে ভয়ানক এক ক্ষেপণাস্ত্র শহর বানিয়েছে তেহরান। ইরানের সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে, শত্রুপক্ষের আগ্রাসন ঠেকাতে ইরান নির্মাণ করেছে নতুন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা। প্যাসিভ ডিফেন্স নীতির অধীনে গড়ে ওঠা এই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো একের পর এক শহরের নিচে বিস্তৃত। আকাশ থেকে অদৃশ্য, কিন্তু মাটির নিচে পরিপূর্ণ যুদ্ধ এক ময়দান। ইরানের প্যাসিভ ডিফেন্স অর্গানাইজেশনের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল গোলাম রেজা জালালি জানিয়েছেন, এই ক্ষেপণাস্ত্র শহরগুলো কেবল সামরিক প্রকল্প নয়, বরং ইরানের প্রতিরোধের জীবন্ত প্রতীক। ইসরায়েলের বিরুদ্ধে 12 দিনের যুদ্ধে এই ভূগর্ভস্থ নেটওয়ার্কই ইরানকে কৌশলগত সুবিধা এনে দিয়েছিল। জালালি বলেছেন, এই সাফল্যই প্রমাণ করে যে কোনো আগ্রাসনের জবাব দিতে ইরান প্রস্তুত। তবে সেই যুদ্ধ ইরানকে এক বাস্তবতার চোখে আঙুল দিয়ে দেখিয়েছে। প্রতিরক্ষা কাঠামোয় এখনো কিছু দুর্বলতা রয়ে গেছে। তাই এবার সব রাষ্ট্রীয় সংস্থাকে পুনর্গঠন ও শক্তিশালী প্রতিরক্ষা কর্মসূচি হাতে নিতে নির্দেশ দিয়েছেন আয়াতুল্লাহ খামেনি। দেশীয় প্রযুক্তিতে ক্ষেপণাস্ত্রের পাল্লা ও নিখুঁততা বাড়াতে চলছে গোপন প্রকল্প। সবচেয়ে বড় সিদ্ধান্ত এসেছে সর্বোচ্চ নেতার দিক থেকে। খামেনি তুলে নিয়েছেন ক্ষেপণাস্ত্রের পাল্লার সীমাবদ্ধতা। এতদিন 2200 কিলোমিটারে সীমাবদ্ধ ছিল ইরানের ক্ষেপণাস্ত্র ক্ষমতা, এখন আর সেই সীমা নেই। বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্ত ইরানের প্রতিরক্ষা নীতিতে এক যুগান্তকারী পরিবর্তন। তেহরান এখন আর কোনো বাইরের নির্দেশনা বা পশ্চিমা চাপে মাথা নত করবে না। ইরানের সামরিক কৌশল নির্ধারিত হবে শুধুমাত্র তাদের নিজস্ব নিরাপত্তা চাহিদা অনুযায়ী। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই ঘোষণার মধ্য দিয়ে ইরান স্পষ্ট বার্তা দিয়েছে, তারা এখন কেবল প্রতিরক্ষার জন্য নয়, প্রয়োজনে আক্রমণাত্মক প্রতিরোধেরও প্রস্তুতি নিয়ে ফেলেছে। এই অবস্থায় মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসবে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো ইতোমধ্যে ইরানের এই ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি শনাক্তের চেষ্টা চালাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনো প্রমাণ তারা পায়নি। অর্থাৎ মাটির নিচে এখন ইরানের অদৃশ্য সামরিক সাম্রাজ্য, যা নাগাল পাওয়া সহজ নয়। বিশ্লেষকরা বলছেন, ইরান যে পর্যায়ের প্রযুক্তি অর্জন করেছে তা শুধু প্রতিরক্ষা নয়, আঞ্চলিক ক্ষমতার রাজনীতিতেও নতুন ভারসাম্য তৈরি করবে। মধ্যপ্রাচ্যের পরাশক্তি হিসেবে এখন তেহরানের উত্থান শুধুমাত্র সময়ের অপেক্ষা। দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি ও সামরিক ভারসাম্যে এক নতুন অধ্যায় শুরু হয়েছে। পাকিস্তান সম্প্রতি ঘোষণা দিয়েছে যে তাদের বিমান বাহিনী এখন হাইপারসনিক সক্ষম ক্ষেপণাস্ত্র অর্জন করেছে। এই খবর শুধু পাকিস্তানের জন্য নয়, বরং পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও শক্তির সমীকরণের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তনের বার্তা বহন করে। শব্দের গতির 5 গুণ বা তারও বেশি গতিতে ছোটা এই ধরনের অস্ত্র যুদ্ধক্ষেত্রের চেহারাই বদলে দিতে পারে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এমন এক প্রযুক্তি যা প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা অকার্যকর করে দিতে পারে, কারণ এটি এত দ্রুত চলে যে রাডার সেটি শনাক্ত করলেও থামানোর সময় পাওয়া যায় না। হাইপারসনিক শব্দটির অর্থই হলো অত্যন্ত দ্রুত, যা শব্দের গতির 5 গুণ বা তারও বেশি। শব্দের গতি ঘন্টায় প্রায় 1235 কিলোমিটার, অর্থাৎ ম্যাক 5 গতির একটি ক্ষেপণাস্ত্র প্রতি ঘন্টায় 6175 কিলোমিটার ছুটতে পারে। এই গতির ক্ষেপণাস্ত্র শত্রুর রাডার এড়িয়ে অত্যন্ত দ্রুত টার্গেটে আঘাত হানে। প্রচলিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নির্দিষ্ট একটি বাঁকা পথে চলে, কিন্তু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উড়ন্ত অবস্থায় দিক পরিবর্তন করতে পারে, উঁচু নিচু উচ্চতায় উঠতে পারে এবং এত দ্রুত গতি বজায় রাখতে পারে যে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা সেটি থামাতে পারে না। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সাধারণত 2 ধরনের হয়ে থাকে: হাইপারসনিক ক্রুজ মিসাইল এবং হাইপারসনিক গ্লাইড ভেহিকল। ক্রুজ মিসাইল নিজস্ব ইঞ্জিনের মাধ্যমে নিচু উচ্চতায় উড়ে গিয়ে টার্গেটে আঘাত হানে, আর গ্লাইড ভেহিকল একটি রকেটের মাধ্যমে মহাকাশের কিনারে পৌঁছে গিয়ে আলাদা হয়ে বায়ুমণ্ডলে ফিরে আসে এবং অত্যন্ত দ্রুত গতিতে নিচের দিকে গ্লাইড করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।
পাকিস্তান জানিয়েছে যে তাদের হাইপারসনিক সক্ষম ক্ষেপণাস্ত্রটি দেশের প্রতিরক্ষা আধুনিকায়নের অংশ। বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিদ্দিকীর নেতৃত্বে এই কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। পাকিস্তান গত কয়েক বছরে যে আধুনিকায়ন শুরু করেছে তার মধ্যে রয়েছে J-10C যুদ্ধবিমান, ড্রোন, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, নতুন রাডার ও প্রতিরক্ষা প্ল্যাটফর্ম এবং উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। এখন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র সেই তালিকায় যুক্ত হয়ে দেশটির সামরিক সক্ষমতাকে নতুন এক স্তরে নিয়ে গেছে। তবে বিশ্লেষকেরা বলছেন, পাকিস্তান যে ক্ষেপণাস্ত্রকে হাইপারসনিক বলছে সেটি আসলে চীনের তৈরি CM-400AKG মডেল হতে পারে। পাকিস্তান এটি 5 বছর আগে তাদের JF-17 থান্ডার যুদ্ধবিমানের জন্য সংগ্রহ করেছিল। এই ক্ষেপণাস্ত্রটি মাক 4 থেকে মাক 5 গতিতে চলতে পারে। এর নির্মাতা চীনের এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না দাবি করে যে এটি মাক 5 এর বেশি গতি অর্জন করতে পারে। তবে স্বাধীনভাবে এ দাবি যাচাই হয়নি। কিছু বিশেষজ্ঞ মনে করেন এটি মূলত উচ্চ সুপারসনিক পর্যায়ের অস্ত্র, অর্থাৎ এটি মাক 3 থেকে মাক 4.9 গতির মধ্যে চলে। তবে পাকিস্তান এটি হাইপারসনিক বলছে সম্ভবত এর উচ্চতায় চালিত হওয়ার কৌশল এবং আঘাতের সময় গতি বৃদ্ধির কারণে। চীন ও পাকিস্তানের সামরিক সম্পর্ক বহু পুরনো। চীন পাকিস্তানের প্রধান অস্ত্র সরবরাহকারী। গত 5 বছরে পাকিস্তানের 80% বেশি অস্ত্র এসেছে চীন থেকে। বর্তমানে দুই দেশের মধ্যে যে নতুন সহযোগিতা চলছে তার অন্যতম হল হাইপারসনিক প্রযুক্তির হস্তান্তর। চীন তাদের DF-17 ক্ষেপণাস্ত্র ও DF-ZF হাইপারসনিক গ্লাইড ভেহিকল প্রযুক্তি পাকিস্তানকে দেওয়ার বিষয়ে আলোচনায় আছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। DF-17 বিশ্বের প্রথম কার্যকর হাইপারসনিক মিসাইল সিস্টেম, যা 2500 কিলোমিটার পর্যন্ত টার্গেটে আঘাত হানতে পারে। যদি পাকিস্তান এটি পায় তবে দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য বড়ভাবে বদলে যাবে, কারণ এই ক্ষেপণাস্ত্রের নাগালে ভারতের অধিকাংশ কৌশলগত স্থাপনা, সেনাঘাঁটি ও পারমাণবিক কমান্ড সেন্টার চলে আসবে। পাকিস্তান গত কয়েক মাসে একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। এর মধ্যে রয়েছে ফাতা 4 ক্রুজ মিসাইল, যার পাল্লা 750 কিলোমিটার এবং এটি শত্রুর রাডার এড়িয়ে ভূমির কাছ দিয়ে উড়ে যেতে পারে। মে মাসে পাকিস্তান ফাতা সিরিজের 120 কিলোমিটার পাল্লার সারফেস টু সারফেস ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে। একই মাসে তারা আবদালি ব্যালিস্টিক মিসাইলও পরীক্ষা করে, যার পাল্লা 450 কিলোমিটার। গত নভেম্বরে পাকিস্তান নৌবাহিনী সফলভাবে 350 কিলোমিটার পাল্লার একটি জাহাজ থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে, যার নাম SMASH। আর গত বছর আগস্টে তারা শাহিন 2 ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা শেষ করে। এইসব কর্মসূচির মাধ্যমে পাকিস্তান এখন তাদের নতুন রকেট ফোর্স কমান্ড গঠন করেছে, যা দেশের ব্যালিস্টিক ক্রুজ ও সম্ভাব্য হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলোর দায়িত্বে থাকবে। ভারতও বসে নেই। তারা রাশিয়ার সঙ্গে যৌথভাবে ব্রাহ্মোস 2 নামের একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উন্নয়ন করছে, যার গতি মাক 7 পর্যন্ত হবে বলে আশা করা হচ্ছে। এছাড়া ভারতের প্রতিরক্ষা গবেষণা সংস্থা DRDO হাইপারসনিক টেকনোলজি ডেমনস্ট্রেটর ভেহিকল প্রকল্পে কাজ করছে, যা ইতিমধ্যে মাক 6 গতিতে সফলভাবে উড়েছে। তবে পাকিস্তানের হাইপারসনিক ঘোষণার পর ভারতের উপর চাপ বেড়ে গেছে। তাদের এখন দ্রুত প্রতিরোধ ব্যবস্থা উন্নত করতে হবে এবং যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ইসরায়েল বা জাপানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে হবে। হাইপারসনিক প্রযুক্তির কৌশলগত তাৎপর্য অসীম। এই ধরনের অস্ত্র যুদ্ধক্ষেত্রে প্রথম আঘাতের সুবিধা এনে দেয়, অর্থাৎ যার হাতে এটি থাকবে সে প্রতিপক্ষের কমান্ড সেন্টার, বিমান ঘাঁটি, পারমাণবিক সংরক্ষণাগার বা প্রতিরক্ষা কেন্দ্র কয়েক মিনিটের মধ্যে ধ্বংস করতে পারবে। শত্রুপক্ষের প্রতিক্রিয়া জানানোর সময়ই থাকবে না, ফলে ডেটারেন্স ব্যালেন্স বা প্রতিরোধ ভারসাম্য পুরোপুরি বদলে যাবে। পশ্চিমা বিশ্লেষকরা মনে করেন পাকিস্তান যদি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হাতে পায় তাহলে এটি ডিক্যাপিটেশন স্ট্রাইক বা শত্রুপক্ষের নেতৃত্ব ও কমান্ড কাঠামো অচল করে দেওয়ার সক্ষমতা অর্জন করবে। এমন পরিস্থিতিতে পারমাণবিক উত্তেজনা বেড়ে যেতে পারে, কারণ আতঙ্কে কোনো দেশ আগেভাগে পাল্টা আঘাত হানতে পারে।
চীন পাকিস্তান সম্পর্ক এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। চীন দক্ষিণ এশিয়ায় ভারতের প্রতিদ্বন্দ্বী হিসাবে পাকিস্তানকে শক্তিশালী দেখতে চায়। DF-17 ক্ষেপণাস্ত্র বা DF-ZF হাইপারসনিক গ্লাইড ভেহিকল পাকিস্তানের হাতে গেলে দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব আরও গভীর হবে। চীন বর্তমানে পাকিস্তানকে শুধু অস্ত্রই নয়, বরং গোয়েন্দা প্রযুক্তি, স্যাটেলাইট সংযোগ এবং রাডার সিস্টেমেও সহায়তা করছে। ফলে পাকিস্তান এখন দক্ষিণ এশিয়ায় চীনের সামরিক কৌশলের কেন্দ্রবিন্দুতে পরিণত হচ্ছে। হাইপারসনিক গ্লাইড ভেহিকেল কিভাবে কাজ করে তা বোঝা দরকার। এটি একটি ক্ষেপণাস্ত্রের শীর্ষে বসানো থাকে। যখন ক্ষেপণাস্ত্রটি মহাকাশের প্রান্তে পৌঁছে যায় তখন গ্লাইড ভেহিকেলটি আলাদা হয়ে যায় এবং পৃথিবীর বায়ুমণ্ডলে ফিরে এসে অত্যন্ত গতিতে টার্গেটের দিকে গ্লাইড করে। এটি কোনো নির্দিষ্ট পথ অনুসরণ করে না, বরং বায়ুমণ্ডলের মধ্যে দিক পরিবর্তন করে, উচ্চতা বদলায় আর এভাবে প্রতিপক্ষের রাডারকে বিভ্রান্ত করে দেয়। এজন্যই এটি এত ভয়ঙ্কর। চীনের DF-ZF, রাশিয়ার অ্যাভানগার্ড এবং যুক্তরাষ্ট্রের কমন হাইপারসনিক গ্লাইড বডি এই প্রযুক্তির সেরা উদাহরণ। বিশ্বে বর্তমানে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ভারত, উত্তর কোরিয়া এবং পাকিস্তান হাইপারসনিক প্রযুক্তি অর্জনের দৌড়ে রয়েছে। রাশিয়া তাদের অ্যাভানগার্ড সিস্টেমকে মাক 27 পর্যন্ত গতিসম্পন্ন বলে দাবি করে, যা কোনো প্রতিরক্ষা ব্যবস্থায় থামানো যায় না। চীনের DF-17 বাস্তব যুদ্ধে মোতায়েন করা হয়েছে। যুক্তরাষ্ট্র এখনও পরীক্ষার পর্যায়ে রয়েছে। দক্ষিণ এশিয়ায় পাকিস্তান ও ভারতের মধ্যে এই প্রযুক্তি প্রতিযোগিতা এক নতুন অস্ত্র প্রতিযোগিতার সূচনা করবে বলে ধারণা করা হচ্ছে। তবে এই প্রযুক্তির সঙ্গে বড় ঝুঁকি রয়েছে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রচলিত বা পারমাণবিক উভয় ধরনের ওয়ারহেড বহন করতে পারে। ফলে প্রতিপক্ষ কখনোই নিশ্চিত হতে পারে না যে আক্রমণটি পারমাণবিক কিনা। এতে ভুল বোঝাবুঝির কারণে বড় ধরনের যুদ্ধ শুরু হতে পারে। তাছাড়া এই ক্ষেপণাস্ত্র এত দ্রুত চলে যে একবার ছোড়া হলে সেটি থামানো প্রায় অসম্ভব। সিদ্ধান্ত নেয়ার সময় এত কম থাকে যে কোনো ভুল সিদ্ধান্ত ভয়াবহ পরিণতি আনতে পারে। পাকিস্তানের হাইপারসনিক যুগে প্রবেশ একদিকে দেশের প্রতিরক্ষা শক্তি বাড়াবে, অন্যদিকে এটি পুরো অঞ্চলে নতুন করে অস্থিরতা সৃষ্টি করতে পারে। কারণ ভারতও নিশ্চুপ থাকবে না। তারা নিজেদের প্রতিরক্ষা ও আক্রমণ সক্ষমতা আরও উন্নত করবে। ফলে দক্ষিণ এশিয়া এখন এমন এক অস্ত্র প্রতিযোগিতায় প্রবেশ করছে যেখানে পারমাণবিক ও হাইপারসনিক প্রযুক্তি একে অপরের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। পশ্চিমা সামরিক বিশ্লেষকেরা আশঙ্কা করছেন হাইপারসনিক অস্ত্র দক্ষিণ এশিয়ায় ক্রাইসিস ইনস্টেবিলিটি বাড়িয়ে তুলবে, অর্থাৎ যে কোনো সংকটে প্রতিপক্ষ আগেভাগেই আঘাত করার প্রলোভনে পড়বে। এটি যুদ্ধের সম্ভাবনা কমানোর পরিবর্তে বাড়াতে পারে। তাই এই অঞ্চলের দুই প্রধান শক্তি ভারত ও পাকিস্তান যদি দায়িত্বশীলভাবে আচরণ না করে তবে পরিস্থিতি ভয়াবহ হতে পারে। চীন পাকিস্তান সম্পর্কের গভীরতা বিবেচনা করলে বলা যায় এই সহযোগিতা শুধু সামরিক নয়, কৌশলগত। চীন দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্য নিজেদের অনুকূলে রাখতে চায়, আর পাকিস্তান সেই সুযোগ নিচ্ছে, কারণ এটি তাদের ভারতের সঙ্গে প্রতিযোগিতায় নতুন সমতা এনে দিচ্ছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় দেশগুলো দক্ষিণ এশিয়ার দিকে নতুন করে নজর দিচ্ছে। তারা চায় না চীন ও পাকিস্তান একসঙ্গে এই অঞ্চলের সামরিক চেহারা বদলে দিক। সবশেষে বলা যায়, পাকিস্তানের হাইপারসনিক সক্ষমতা অর্জন দক্ষিণ এশিয়ার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত। এটি শুধু একটি প্রযুক্তিগত অগ্রগতি নয়, বরং আঞ্চলিক শক্তির ভারসাম্যে মৌলিক পরিবর্তনের সূচনা। পাকিস্তান এখন এমন একটি অবস্থানে পৌঁছে গেছে যেখানে তাদের আঘাত করার ক্ষমতা অনেক বেশি দ্রুত, সুনির্দিষ্ট ও প্রতিরোধ করা কঠিন। এটি ভারতের জন্য বড় চ্যালেঞ্জ এবং পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য নতুন উদ্বেগের বিষয়। তবে আশা করা যায় এই প্রযুক্তি কেবল প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য ব্যবহার হবে, সংঘাত বাড়ানোর জন্য নয়। কারণ যদি এই প্রতিযোগিতা নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে তাহলে দক্ষিণ এশিয়া এক ভয়াবহ অস্ত্র প্রতিযোগিতায় জড়িয়ে পড়বে, যার প্রভাব শুধুমাত্র এই অঞ্চলের নয়, পুরো বিশ্বের নিরাপত্তা কাঠামোতেও পড়বে। 21 শতকে যুদ্ধের ধরন এখন আর অস্ত্রের সংখ্যায় নির্ধারিত হবে না, বরং নির্ধারিত হবে কে কত দ্রুত, কত নিখুঁতভাবে এবং কতটা অদৃশ্যভাবে আঘাত করতে পারে তার ওপর। পাকিস্তানের হাইপারসনিক যুগে প্রবেশ সেই নতুন বাস্তবতারই সূচনা, যেখানে গতি, প্রযুক্তি এবং প্রতিরোধ ক্ষমতা নির্ধারণ করবে আগামী দিনের যুদ্ধনীতি। তুরস্ক যেন এবার শত্রুদের স্পষ্ট বার্তা দিল, কেউ যদি চ্যালেঞ্জ ছুড়ে দেয় জবাব আসবে আকাশ বিদীর্ণ করে। আধুনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র টাইফুন সফল পরীক্ষার মাধ্যমে আঙ্কারা প্রমাণ করল হাইপারসনিক যুগে বাকি বিশ্ব থেকে ঢের এগিয়ে আছে দেশটি।
এই মিসাইলের গতিবেগ ঘন্টায় 6000 কিলোমিটারের বেশি, শব্দের চেয়ে 5 গুণ দ্রুত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এমন ক্ষেপণাস্ত্র হাতে পাওয়া মানেই শত্রুপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় অচল। আঙ্কারা থেকে নিক্ষিপ্ত মিসাইলটি স্থলভিত্তিক মোবাইল লঞ্চার থেকে ছোড়া হয় এবং ভূমধ্যসাগরের নির্দিষ্ট নৌ লক্ষ্যবস্তুতে ভয়ঙ্কর আঘাত হানে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, টাইফুন তার টার্গেটে শল্য চিকিৎসার মতো আঘাত করেছে, যা তুর্কি সামরিক সক্ষমতার নতুন অধ্যায়। এই পরীক্ষার পরই পুরো অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে, বিশেষত গ্রিস, ইসরায়েল ও মিশরে। এই সফল পরীক্ষাকে তুর্কি প্রতিরক্ষা শিল্পের আকাশে আঁকা নতুন স্বাক্ষর বলে বর্ণনা করেছেন প্রতিরক্ষা শিল্প বিভাগের প্রধান হালুক গোরগুন। কিন্তু এই কাব্যিক ভাষার অন্তরে লুকিয়ে রয়েছে এক ভয়ঙ্কর বার্তা। তুরস্ক এখন এমন সামরিক শক্তি গড়ে তুলেছে যা পুরো পূর্ব ভূমধ্যসাগর ও এজিয়ান সাগরে কৌশলগত ভারসাম্য বদলে দিতে পারে। বর্তমান ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে এ পরীক্ষা নিছক প্রযুক্তিগত সাফল্য নয়, বরং এক প্রকার শক্তি প্রদর্শন। গ্রিসের সঙ্গে দ্বীপ সীমা নিয়ে সংঘাত, এজিয়ান সাগরের সামরিকীকরণ, গ্যাস ও তেল ক্ষেত্র দখলদারির প্রতিযোগিতা, সব মিলিয়ে তুরস্কের এই পরীক্ষা যেন যুদ্ধের আগুনে আরো ঘি ঢেলে দিল। টাইফুন শব্দের অর্থ ঘূর্ণিঝড়, আর নামের মতোই ক্ষেপণাস্ত্রটি এখন পুরো অঞ্চলে এক ঝড় বইয়ে দিয়েছে। রকেটসানের তৈরি এই ক্ষেপণাস্ত্র পরিবারটি তুরস্কের প্রথম দেশীয় ব্যালিস্টিক সিস্টেম, যা শর্ট রেঞ্জ থেকে মিডিয়াম রেঞ্জ পর্যন্ত মারাত্মক আঘাত হানতে সক্ষম। সম্পূর্ণ গোপনে এর উন্নয়ন করে ইস্তাম্বুল, যাতে বিদেশি গোয়েন্দারা আগাম কিছু টের না পায় এবং আন্তর্জাতিক চাপে প্রকল্প ব্যাহত না। 2022 সালের প্রথম পরীক্ষায় টাইফুন 561 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে মাত্র 456 সেকেন্ডে। সেই পরীক্ষার ফুটেজ যখন গণমাধ্যমে ছড়িয়ে পড়ে, তখনই আতঙ্কে কেঁপে ওঠে গ্রিস, কারণ তুরস্কের সীমান্ত থেকে পুরো গ্রিসই এই ক্ষেপণাস্ত্রের নাগালে। প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান তখন বলেছিলেন, টাইফুন গ্রিকদের ভয় পাইয়ে দিয়েছে, প্রয়োজনে এথেন্স পর্যন্ত পৌঁছাবে। গ্রিস এই মন্তব্যকে উত্তেজনাপূর্ণ ও উত্তর কোরীয় ধাঁচের বললেও বিশেষজ্ঞরা বলছেন, ক্ষমতার ভারসাম্য এখন স্পষ্টতই তুরস্কের দিকে ঝুঁকে পড়ছে। 2023 সালে টাইফুন সিরিজ গণ উৎপাদনে যায় এবং 2025 সালের ফেব্রুয়ারিতে কৃষ্ণ সাগর উপকূল থেকে পরিচালিত পরীক্ষায় নির্ভুলতায় লক্ষ্যে আঘাত করে। নতুন ব্লক 4 সংস্করণটি তুরস্কের ইতিহাসে প্রথম হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। 10 মিটার লম্বা, প্রায় 7 টন ওজনের এই ভয়ঙ্কর অস্ত্র 1000 কিলোমিটার দূর পর্যন্ত টার্গেট ধ্বংস করতে সক্ষম। এতে ব্যবহৃত সলিড ফুয়েল প্রযুক্তি ও অত্যাধুনিক গাইডেন্স সিস্টেম এটিকে বিশ্বের অন্যতম নির্ভুল ব্যালিস্টিক অস্ত্রে পরিণত করার দাবি তুলেছে। এই সংস্করণের গতি মাক 5 এর উপরে, যা প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আঘাত হানতে পারে। একই সঙ্গে এটি স্থল ও সমুদ্র লক্ষ্যবস্তু উভয়ের বিরুদ্ধে ব্যবহারযোগ্য। ফলে এটি এখন শুধু প্রতিরক্ষামূলক নয়, বরং এক মারাত্মক আক্রমণাত্মক অস্ত্র হিসেবে আঙ্কারার হাতে নতুন শক্তি হয়ে উঠেছে। বিশ্লেষকরা বলছেন, টাইফুন ব্লক 4 যুক্ত হওয়ার পর তুরস্ক এখন ভয়াবহ ক্ষেপণাস্ত্র শক্তি অর্জন করেছে, যা একসঙ্গে একাধিক ফ্রন্টে শত্রুপক্ষের ঘাঁটি, এয়ারবেস ও নৌবহর ধ্বংস করতে সক্ষম। এটি কার্যত তুরস্ককে একটি ডিটারেন্স পাওয়ার বা প্রতিরোধমূলক পরাশক্তিতে রূপ দিয়েছে। এই ক্ষেপণাস্ত্রের তুলনা করা হচ্ছে রাশিয়ার কিনজাইল মিসাইলের সঙ্গে। তবে বিশ্লেষকদের মতে টাইফুন আরও বেশি নির্ভুল এবং আধুনিক ইলেকট্রনিক গাইডেন্স সিস্টেম, যার ফলে এটি আঘাত হানতে সক্ষম যে কোনো আবহাওয়া বা ইলেকট্রনিক জ্যামিং পরিস্থিতিতেও। তুরস্ক দাবি করছে এই ক্ষেপণাস্ত্র কেবল প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে তৈরি, তবে বাস্তবতা কিছুটা ভিন্ন। এটি এখন গ্রিস, সাইপ্রাস, ইসরায়েল এমনকি দক্ষিণ ইউরোপ পর্যন্ত চাপ তৈরি করেছে। ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে উদ্বেগ জানিয়েছে এই অস্ত্র প্রতিযোগিতা আঞ্চলিক স্থিতিশীলতা ভেঙে দিতে পারে। তবে আঙ্কারা স্পষ্ট জানিয়েছে তাদের লক্ষ্য আত্মরক্ষা ও আন্তর্জাতিক আধিপত্য নিশ্চিত করা। রকেটসানের প্রধান মুরত ইকিনচি ঘোষণা দেন, 2026 সাল থেকেই টাইফুন ব্লক 4 এর গণ উৎপাদন শুরু হবে। সমস্ত ভারত জুড়ে বিরাজ করছে উদ্বেগ আর আতঙ্ক। যে কোনো সময় তাদের দেশে আছড়ে পড়বে পরাশক্তি চীনের থাবা। এবার ভারতে হামলা চালাতে পুরোপুরি প্রস্তুত চীন। এতে নতুন করে পুরো দক্ষিণ এশিয়াতে দেখা দিয়েছে চরম উত্তেজনা। ভারত চীন সীমান্তের ম্যাকমোহন লাইনে জরুরি ভিত্তিতে অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েন করেছে চীন। এখান থেকেই যে কোনো মুহূর্তে ভারতীয় ভূখণ্ডে আঘাত হানবে চীন। তিব্বতের লুনজে বিমান ঘাঁটিতে 36টি বিমান বাংকার তৈরি করেছে দেশটি। এতে করে ভারতীয়দের বুকে ধরেছে ভয়ের কম্পন, ঘুম হারাম হয়েছে মোদী সরকারের।
ভারতের অরুণাচল সীমান্ত ঘেঁষে সামরিক অবকাঠামো বাড়াচ্ছে চীন। নতুনভাবে বাংকার নির্মাণের পাশাপাশি ঘাঁটিতে তৈরি করেছে প্রশাসনিক ভবন ও বিমান চলাচলের জন্য অ্যাপ্রন। এই ঘাঁটি ভারতের শহর তাংআও থেকে মাত্র 107 কিলোমিটার দূরে। এই স্থান থেকে চীন খুব সহজেই ভারতের অরুণাচল প্রদেশে ও আসামের বিমান ঘাঁটিতে ড্রোন বা বিমান হামলা চালাতে পারবে। এতে ওই অঞ্চলে PLAF এর উপস্থিতি ও তৎপরতা আরও জোরদার হয়েছে। পরিস্থিতি এখন ভারতের নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে। ভারতের সাবেক এয়ার চিফ মার্শাল BS ধানোয়া বলেন, লুনজে বিমান ঘাঁটিতে 36টি বিমান বাংকার তৈরি করা হচ্ছে। এটি কোনো সাধারণ বিষয় নয়। তার মতে চীনা বাহিনী যুদ্ধ প্রস্তুতিতে নেমেছে, ভূগর্ভে টানেল তৈরি করে সেখানে গোলাবারুদ ও জ্বালানি মজুত করছে। বিষয়টি ভারতের জন্য নিঃসন্দেহে আতঙ্কজনক। এ সময় তিনি 2017 সালের ডোকলাম সংঘাতের কথা স্মরণ করেন, জানান সে সময় চীনা বিমান বাহিনী বিমান প্রস্তুত রাখলেও বাংকার না থাকায় আকাশপথে হামলা চালাতে পারেনি। তবে এবার সেই ঘাটতি পূরণ হয়েছে, যা সরাসরি যুদ্ধের প্রস্তুতির ইঙ্গিত দিচ্ছে। অরুণাচল ঘিরে চীনের এই সামরিক কার্যক্রমকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা, যেখানে ভারত চাইলেই চীনা সামরিক সরঞ্জাম, বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা করে ধ্বংস করতে পারবে না। এতে করে ভারতীয় সেনাবাহিনীকে এড়িয়ে অতি সহজেই অরুণাচলের নিয়ন্ত্রণ নিতে পারবে চীনা বাহিনী। চীন কখনোই ম্যাকমোহন লাইন স্বীকৃতি দেয়নি। ঐতিহাসিকভাবেই তারা মনে করে অরুণাচল তাদের নিজেদের ভূখণ্ড। চীনা মানচিত্রে এর নাম দক্ষিণ তিব্বত বা জাংনান। এই প্রদেশ ঘিরে 1962 সালে চীন প্রথমবারের মতো ভারতের সাথে যুদ্ধ জড়ায়। এছাড়াও মোট 5 বার এই অঞ্চল ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। এমনকি অরুণাচল প্রদেশের বিভিন্ন শহর ও নদীর নাম রাখা হয়েছে চীনা ভাষায়। এই অঞ্চলে ভারতের নিয়ন্ত্রণকে অবৈধ দাদাগিরি হিসেবে দাবি করছে চীন। একই অঞ্চলে দুই পরাশক্তির লড়াই নিকটে ভয়াবহ যুদ্ধের দিকে মোড় নিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দুই পরাশক্তির এই লড়াই প্রভাব ফেলতে পারে এশিয়ার অন্যান্য দেশেও, বিশেষ করে বাংলাদেশ, নেপাল, ভুটান ও শ্রীলঙ্কায় ব্যাপক আকারে নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা দেখছে অনেক দেশ। চীন ভারত যুদ্ধের সূচনা হলে বিশ্বজুড়ে দেখা দিবে বিভাজনের। চীনের মিত্রদেশ রাশিয়া, ইরান, উত্তর কোরিয়া এবং পাকিস্তানের শক্ত অবস্থানে কোণঠাসা হয়ে পড়বে ভারত। আবার ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কে টানাপোড়েনের কারণে মার্কিন প্রশাসনও নীরব ভূমিকা পালন করবে বলে মতামত রয়েছে বিভিন্ন মহলে। যুক্তরাষ্ট্র এই সংঘাতে কতটা জড়াবে বা আদৌ জড়াবে কিনা তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ভারতের সঙ্গে মার্কিন প্রিয়পাত্র ইসরায়েলের দহরম মহরম চললেও চীনের বন্ধুদের বিপক্ষে কতটা অবস্থান নিতে চাইবে এ নিয়েও রয়েছে চরম শঙ্কা। তবে যুদ্ধের ময়দানে যে কোনো সময় খেলা পাল্টে যেতে পারে দাবার গুটির মতো। অরুণাচল ঘিরে চীনের যে মহাপরিকল্পনা, তাতে যে কোনো সময় ভারতে আক্রমণ চালিয়ে বসতে পারে বেইজিং। দক্ষিণ তিব্বতের এই অংশকে কোনোভাবেই হাতছাড়া করতে চায় না দেশটি। একের পর এক পুতিনের ওপর চাপ বাড়িয়ে যাচ্ছে ট্রাম্প। পুতিনকে সব দিক থেকে কোণঠাসা করার অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আধিপত্য বিস্তারের এই খেলায় রাশিয়াকে তছনছ করতে নতুন নতুন নীলনকশা আঁকছেন ট্রাম্প। পুতিনের এমন সময়ে পাশে দাঁড়িয়েছে বন্ধু কিম। নতুন পরিকল্পনার গোপন বার্তা নিয়ে পুতিনের কাছে পাঠিয়েছেন বার্তাবাহক। বারবার নিষেধাজ্ঞা জারি করে রুশ প্রেসিডেন্টকে বিপদে ফেলতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট। পুতিনের কৌশলের কাছে বারবার পরাজিত হয়ে ট্রাম্প যেন হয়ে উঠেছেন বদ্ধ উন্মাদ। ট্রাম্পের এই কুচাল থামাতে ক্রেমলিনে গোপন পরিকল্পনা নিয়ে হাজির কিম জং উনের বিশেষ দূত। দিন কয়েক আগেই রাশিয়ার 2টি বৃহৎ তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে ওয়াশিংটন। ইতোমধ্যে নতুন করে আবারও নিষেধাজ্ঞার ঘোষণা দেন ট্রাম্প। পরিস্থিতি যখন রাশিয়ার প্রতিকূলে, এমন সময় পুতিনের সাথে গুরুত্বপূর্ণ গোপন বার্তা নিয়ে উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে পাঠানোর ঘটনাকে অনেকেই নতুন চালের অংশ হিসেবে দেখছেন। যে আলোচনা ঘিরে নতুন করে আবারও ডালপালা মেলেছে নানান প্রশ্নের। তবে ক্রেমলিনের পক্ষ থেকে বলা হয় সবকিছু এগোচ্ছে সঠিক পরিকল্পনা অনুযায়ী। যদিও বিভিন্ন মহলে তাদের এই বৈঠক ঘিরে তৈরি হয়েছে আতঙ্ক, যেখানে পুতিন ও কিম মানে শত্রুপক্ষের বুকে ভয়ের কাঁপুনি। কি হতে পারে সামনে, এই ভেবেই কপালে পড়ে চিন্তার ভাঁজ। তবে কি নতুন করে বিপজ্জনক কিছু ঘটাতে চলেছে এই দুই বন্ধু? রুশ প্রেসিডেন্ট ও উত্তর কোরীয় পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ে রাশিয়ার সংবাদ সংস্থা জানিয়েছে দুই দেশ পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করতে চায়। তবে বিশ্লেষকদের ধারণা এর আড়ালে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তিকে ঠেকাতে নতুন সামরিক ও নিরাপত্তা চুক্তি হয়েছে। কিমের দেশ রাশিয়াকে বিপুল পরিমাণ গোলা বারুদ, কামানের গোলা ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করতে পারে। এমনকি ইউক্রেন যুদ্ধে সহায়তার জন্য পিয়ংইয়ং নতুন করে সেনা পাঠানোরও প্রস্তুতি নিচ্ছে।
রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের ফলে উত্তর কোরিয়া এখন উন্নত সামরিক শক্তি ও স্যাটেলাইট সহায়তা পাচ্ছে বলে মনে করছে ন্যাটো। এই সহযোগিতা পিয়ংইয়ং এর পারমাণবিক কর্মসূচিকে আরো শক্তিশালী করছে, যা পশ্চিমা দেশগুলোর জন্য বড় উদ্বেগের বিষয়। মার্কিন যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তি রাশিয়াকে পর্যদস্ত করতে উঠে পড়ে লাগলেও রাশিয়া জোটের মিত্ররা পূর্ণ সমর্থন দিয়ে যাচ্ছে পুতিন বাহিনীকে। পরিস্থিতি যেমনই হোক, তারা সবসময় রাশিয়ার পাশে থেকে পশ্চিমাদের বিরুদ্ধে একসাথে লড়বে বলে মন্তব্য করে। রাশিয়ার নতুন এই ক্ষেপণাস্ত্র যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকেও অকার্যকর করে দিতে পারে। আর এমন খবরে এবার যুক্তরাষ্ট্রেও শুরু হয়েছে ফিসফিসানি। রাশিয়া 21 অক্টোবর বুরেভেস্টনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে। এটি পরমাণু শক্তিচালিত দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র, যা বর্তমান বিশ্বের উন্নত সব ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রুশ সেনা কমান্ড ঘাঁটি পরিদর্শনের সময় চিফ অব দ্য জেনারেল স্টাফ এই পরীক্ষার ঘোষণা দেন। ক্ষেপণাস্ত্রটি 14,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বহু ঘন্টা আকাশে উড়েছে। এই পাল্লাই ক্ষেপণাস্ত্রটির চূড়ান্ত সীমা নয় বলে জানান চিফ অব দ্য জেনারেল স্টাফ। পুতিন এই ক্ষেপণাস্ত্রকে বিশ্বের আর কারো কাছে নেই এমন অনন্য এক পণ্য হিসাবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, পরীক্ষার সব মূল লক্ষ্য অর্জিত হয়েছে। তিনি উল্লেখ করেন, সামরিক কাজে ব্যবহারের জন্য এটিকে প্রস্তুত করতে এখনো অনেক কাজ বাকি আছে। পুতিন বলেন, আমাদের আরো সূক্ষ্মভাবে এটিকে ঠিক করতে হবে। এই নতুন ব্যবস্থাটি কোন শ্রেণীর অস্ত্রের অন্তর্ভুক্ত, এর সম্ভাব্য ব্যবহার পদ্ধতি কি হতে পারে। এছাড়া আমাদের সশস্ত্র বাহিনীর মধ্যে এই ক্ষেপণাস্ত্র মোতায়েনের লক্ষ্যে অবকাঠামো প্রস্তুত করতে হবে। চলতি বছরের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উচ্চাভিলাষী গোল্ডেন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ শুরু করেন। আধুনিক হুমকি, বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, হাইপারসনিক অস্ত্র এবং উন্নত ক্রুজ ক্ষেপণাস্ত্র থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষার জন্য একটি বিস্তৃত জাতীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা তৈরির পরিকল্পনা ছিল এটি। গোল্ডেন ডোম যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁকগুলো পূরণ করতে এবং বিস্তৃত পরিসরের আকাশভিত্তিক বিপদ থেকে নিরাপত্তা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছিল। সবচেয়ে অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাও এমন হুমকির মুখে পড়তে পারে, সেটাও এই রুশ ক্ষেপণাস্ত্রকে থামাতে পারবে না। ওয়াশিংটন যখন তাদের নতুন ঢাল তৈরির পরিকল্পনায় জোর দিচ্ছে, ঠিক তখনই রাশিয়া এমন একটি অস্ত্রকে ধারণা থেকে বাস্তবতার কাছাকাছি নিয়ে এসেছে। এটি পৃথিবীতে বিদ্যমান অন্য কোনো অস্ত্রের মতো নয়। এটি হচ্ছে সীমাহীন পাল্লার পরমাণু শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র। এটি এমন এক হুমকি যার বিরুদ্ধে গোল্ডেন ডোমকে লড়াই করতে হবে। দৃশ্যত এই ক্ষেপণাস্ত্র দেখতে একটি প্রথাগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতোই, যার ভাঁজ করা ডানা এটিকে সহজে সংরক্ষণে সহায়তা করে। এটি সলিড ফুয়েল বুস্টার ব্যবহার করে ভূমি থেকে উৎক্ষেপণ করা হয় এবং ক্রুজ গতিতে পৌঁছানোর পর এটি একটি বায়ুমণ্ডলীয় পরমাণু শক্তিচালিত জেট ইঞ্জিনে রূপান্তর হয়। তত্ত্বগতভাবে এই ইঞ্জিন ছোট একটি পারমাণবিক চুল্লির মাধ্যমে বাইরের বাতাসকে উত্তপ্ত করে, যা ক্ষেপণাস্ত্রটিকে জ্বালানি ছাড়া সপ্তাহ এমনকি মাসব্যাপী আকাশে থাকতে সাহায্য করে। সূত্রমতে এই ক্ষেপণাস্ত্রের পরিচালন পাল্লা 22,000 কিলোমিটার বলে অনুমান করা হয়েছে। বাস্তবে এটি কার্যত সীমাহীন হতে পারে। এমন একটি ক্ষেপণাস্ত্র সম্ভাব্য সংঘাতপূর্ণ অঞ্চলে অনির্দিষ্টকালের জন্য টহল দিতে পারে। উৎক্ষেপণ করার পর এটি অপ্রত্যাশিত পথ ধরে লক্ষ্যের দিকে কৌশলগতভাবে এগোতে পারে, ফলে এটিকে বাধা দেওয়া অত্যন্ত কঠিন হয়ে উঠতে পারে। রাশিয়ার শীর্ষ সামরিক কর্মকর্তাদের মতে 21 অক্টোবরের পরীক্ষায় ক্ষেপণাস্ত্রটি কয়েক ঘন্টা ধরে আকাশে ছিল, 14,000 কিলোমিটার পথ পাড়ি দিয়েছে। কার্যকরভাবে এটি এমন একটি ক্ষেপণাস্ত্র যা পরমাণু যুদ্ধের ক্ষেত্রে নিশ্চিত পাল্টা আঘাত হানার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করার মতো ডিজাইন করা হয়েছে। পরমাণু শক্তিচালিত ক্রুজ ক্ষেপণাস্ত্র পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো দিক থেকে আঘাত হানতে সক্ষম। এটি স্যাটেলাইট যোগাযোগ ব্যবহার করে উড্ডয়নের পথ হালনাগাদ করতে পারে, বাধা এড়াতে পারে, এমনকি মাঝ আকাশে নতুন লক্ষ্যবস্তুর তথ্যও গ্রহণ করতে পারে। সর্বশেষ পরীক্ষার আগে প্রশ্ন ছিল ক্ষেপণাস্ত্রটি প্রোটোটাইপ পর্যায়ে অতিক্রম করতে পারবে কিনা। এখন 14,000 কিলোমিটারের সফল উড্ডয়ন রেকর্ড করা হয়েছে। পরীক্ষায় সব লক্ষ্য অর্জিত হয়েছে, রুশ প্রেসিডেন্ট পুতিন বিবৃতি দিয়েছেন। তাই এখন প্রশ্ন, কবে এটি কার্যক্ষম হবে। একই সঙ্গে রুশ প্রেসিডেন্ট পুতিন সতর্ক করে বলেছেন, সামরিক উদ্দেশ্যে ব্যবহারের জন্য প্রস্তুত করার আগে এখনো গুরুত্বপূর্ণ কিছু কাজ বাকি রয়েছে। এর মধ্যে রয়েছে এই ক্ষেপণাস্ত্রের শ্রেণী নির্ধারণ, ব্যবহারের ধারণা পরিমার্জন করা এবং মোতায়েনের জন্য প্রয়োজনীয় অবকাঠামো তৈরি করা।
কয়েকটি প্রতিবেদন অনুযায়ী রাশিয়া 2026 সালের প্রথম দিকেই ভয়ঙ্কর এই ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু করতে পারে, সম্ভবত বিপুল সংখ্যায়। এই ক্ষেপণাস্ত্রের প্রায় সীমাহীন পাল্লার কারণে এগুলো আর্কটিক, সাইবেরিয়া বা প্রশান্ত মহাসাগরের মতো বিশাল এলাকায় টহল দিতে পারবে, একই সঙ্গে প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার কাছে অদৃশ্য থাকতে পারবে। যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার জন্য বড় এক চ্যালেঞ্জ হবে এই ধরনের ক্ষেপণাস্ত্র শনাক্ত এবং ট্র্যাক করা। সব মিলিয়ে এই অদ্ভুত অস্ত্রকে পরাজিত করতে হলে সম্পূর্ণভাবে সমন্বিত মহাকাশ ভিত্তিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা লাগবে। আপাতত এই ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কোনো সহজ সমাধান নেই। ওয়াশিংটন যখন প্রস্তুতি নিতে ব্যস্ত, তখন ডুবো পারমাণবিক ড্রোনের মতো পরবর্তী প্রজন্মের অস্ত্রের বিবেচনায় মস্কো বেশ সুবিধাজনক অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেছেন বিশেষজ্ঞরা। তীব্র ঝুঁকিপূর্ণ এই প্রতিযোগিতায় রাশিয়া সম্ভবত ইতোমধ্যেই কৌশলগত খেলার ছক বদলে দিয়েছে এবং এমন এক চেকমেট বানিয়ে ফেলেছে যা যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম হয়তো ঠেকাতে পারবে না। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।